জি 24 ঘন্টা আপনার রায় নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। লক্ষ্মীর ভান্ডারে প্রত্যেক মাসে দ্বিগুণ টাকা, রাজ্যের পকেট থেকেই 100 দিনের কাজের বকেয়া প্রদান, আর একই সঙ্গে কেন্দ্রের 100 দিনের পাল্টা রাজ্যের 50 দিনের প্রকল্প। সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ, ভোটের মুখে রাজ্য বাজেটে দরাজ মমতার সরকার। কিন্তু কোথা থেকে আসবে টাকা, প্রশ্ন বিরোধীদের। মাথায় বিপুল দেনা, তার উপর বেতন পেনশন সহ প্রশাসনিক খাতে বিপুল খরচ তো রয়েছে সামাজিক প্রকল্পগুলি চালিয়ে যাওয়ার বাধ্যবাধকতাও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্য বাজেটে একের পর এক চমক দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লোকসভা ভোটের আগে যাকে জনমোহিনী বলছেন অর্থনীতিবিদদের একাংশ। 2021 বিধানসভা ভোটের আগে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে রাজ্য। এই প্রকল্পে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের থেকে আর্থিক সহায়তা পান। এদিন বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়িয়ে দিল নবান্ন। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা প্রতি মাসে 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে পাবেন। তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকার পরিবর্তে পাবেন 1200 টাকা। বর্ধিত সহায়তা এপ্রিল 2024 থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে 2024 মাসের শুরু থেকেই পাবেন। এর জন্য অতিরিক্ত বার্ষিক 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় বকেয়া নিয়ে তরজার মধ্যেই এদিন বাজেটে বড় ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী। তিনি জানান, রাজ্যের ভাড়ার থেকেই 100 দিনের কাজের বকেয়া টাকা মেটানো হবে। 21 লক্ষ জব কার্ড হোল্ডারকে 21 ফেব্রুয়ারি থেকে বকেয়া টাকা মেটানো শুরু করবে রাজ্য। এই খাতে 3700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রের 100 দিনের কাজের পাল্টা বাজেটে 50 দিনের কাজের প্রকল্প ঘোষণা করেছে রাজ্য। এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করবে। এই প্রকল্প মে 2024 মাস থেকে শুরু হবে। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। নবান্নের বিরুদ্ধে সেই লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্তও পৌঁছে গিয়েছে। আন্দোলনকারীদের বার্তা দিতে চলতি বছর জানুয়ারি মাসে 4% ডিএ বাড়ায় রাজ্য। এদিন বাজেটে আরও এক দফা মহার্ঘ ভাতা বাড়ানোর পথে হাঁটল মমতার সরকার। বাজেটে সরকারি কর্মচারীদের জন্য আরও 4% ডিএ বাড়িয়েছে রাজ্য। চলতি বছরের মে মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। এরপরেও কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক থাকছে 32%। এখানেই শেষ নয়, এদিন ভোটমুখী বাজেটে একের পর এক বড় ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের 1000 টাকা বেতন বৃদ্ধি, মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প। এই প্রকল্পে মাছ ধরা বন্ধের 2 মাস 5000 টাকা করে পাবেন মৎস্যজীবীরা। পথশ্রী 3 প্রকল্পে 12,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির লক্ষ্যমাত্রা। বুড়িগঙ্গা নদীর ওপর 1200 কোটি টাকা ব্যয় গঙ্গাসাগর সেতু। তৃণমূল শিবিরের দাবি, এই বাজেট মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদী ভাবমূর্তির প্রতিফলন। মহিলা, কৃষক, শ্রমজীবী থেকে মৎস্যজীবীদের জন্য হাত উপুর করে দিয়েছে তাঁর সরকার। যদিও এই বিপুল খরচের টাকা কোথা থেকে আসবে সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। যারা আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন একটু আলাপ করে দিই। আমাদের সঙ্গে দেবাশিস ভট্টাচার্য রয়েছেন, অর্থনীতিবিদ। আমাদের সঙ্গে শুভময় মৈত্র রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। অরূপ চক্রবর্তী রয়েছেন তৃণমূল কংগ্রেসের, রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি বিজেপির, সুমন রায়চৌধুরী কংগ্রেসের, কৌস্তব চট্টোপাধ্যায় সিপিআইএম আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আমি শুরুতে অরূপদার কাছে যাব। বিরোধীদের যা প্রশ্ন সেটাই আপনার কাছে রাখছি। কোথা থেকে আসবে এত টাকা? কারণ মুখ্যমন্ত্রী নিজেই বিভিন্ন সময় বলেছেন যে টানাটানির সংসার, কেন্দ্র টাকা দিচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে গোটা বিষয়টা চালাতে হচ্ছে, কিন্তু এত বিপুল খরচ। দেখুন, ভারতবর্ষের মানুষ অল্প কয়েকদিনের ব্যবধানে দুটো বাজেট লক্ষ্য করলেন। একটি বাজেটে সাধারণ গরিব মধ্যবিত্তের জন্য কার্যত অষ্টরম্ভা, কোনো ঘোষণা নেই, কোনো দিশা নেই। আরেকটি বাজেট পরিষ্কার গরিবের হাতে অর্থ তুলে দেওয়া, কর্মসংস্থানের লক্ষ্যে একটা বাজেট। এবার ঠিকই আপনি যেটা বলছেন, বিরোধীরাও হৈ হৈ করে বলছে যে কোত্থেকে আসবে এত টাকা, কি করে লোন ইত্যাদি নিয়ে এত কথা বলা হচ্ছে। আপনারা জানেন যে কোনো বাজেট, আজ ভারতবর্ষ সরকারের একটা আইন আছে, এটা লোকসভায় পাশ হওয়া আইন, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী কোনো রাজ্য ম্যাক্সিমাম 35% অবধি লোন নিতে পারে। এই যে এত কথা বলেছে পশ্চিমবঙ্গে নাকি এত দেনা, পশ্চিমবঙ্গ সরকারের
লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে পর্যন্ত লোন রেশিও হচ্ছে জিএসডিপি টু লোন রেশিও হচ্ছে 34%, মানে যতটা নিতে পারে তার থেকেও কম লোন নিয়েছে। আচ্ছা, যারা সমালোচনা করছেন বাম এবং বিজেপি, বামেদের আমলে 2008-09 সালে লোনের রেশিওটা চলে গেছিল 39%। আপনার দেখতে হবে ইনকাম বেড়েছে কিনা, তবে তো আপনি লোন নিতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে এই সরকারের আমলে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে যেটা অ্যাসেট ক্রিয়েশন হয়, শুধুমাত্র তো লক্ষ্মীর ভাণ্ডার, নিশ্চিতভাবে লক্ষ্মীর ভাণ্ডার একটা বিরাট ইম্প্যাক্ট, গ্রামের মানুষের হাতে অর্থ আসবে 1000 টাকা, মানে নিঃসন্দেহে 1000 টাকা, এবং এসসি এসটিদের জন্য 1200 টাকা। তার সাথে সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে, একগুচ্ছ প্রকল্পে সরাসরি মানুষের হাতে অর্থের যোগান, যেটা রঘুরাম রাজন থেকে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বারংবার করে বলেছেন মানুষের হাতে টাকা পৌঁছতে হবে। বামেদের আমলে 2010-11 ক্যাপিটাল এক্সপেন্ডিচারে বাজেট ছিল। আমি অর্গা নির্দিষ্টভাবে প্রশ্ন করছি, টাকা পৌঁছাতে হবে নিঃসন্দেহে দরকার, কিন্তু রাজ্যের হাতেও টাকা থাকতে হবে, সেটা বলতে টাকাটা আসবে কোত্থেকে? আপনার প্রশ্ন এটাই তো। টাকাটা আসবে এখান থেকেই, কারণ আমাদের রাজ্য সরকার যেদিনকে সিপিএম চলে গিয়েছিল সেদিনকে আমাদের রেভিনিউ আর্নিং ছিল 18,000 সামথিং কোটি টাকা, 19,000 কোটি টাকাও নয়। লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আমাদের রিভাইস এস্টিমেট হয়েছে রেভিনিউ আর্নিং এর 79,000 কোটি টাকা, আর এবছরের প্রজেকশন আছে 87,000 কোটি টাকা। অর্থাৎ ইতিমধ্যে আমরা 4 গুণ আয় রাজ্য সরকার বাড়িয়েছে তার নিজস্ব রেভিনিউ আর্নিং। এক, যেখান থেকে আমরা এই খরচটা করছি, শুধু তাই না, কোথায় খরচ করছি তার সাথে সাথে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ অ্যাসেট ক্রিয়েশন, মানে রাজ্যে রাস্তা তৈরি করা, ব্রিজ তৈরি করা, অ্যাসেট ক্রিয়েশনের জন্য, যেটা একটা সময় ছিল মাত্র 2,700 কোটি টাকা, সেই অ্যাসেট ক্রিয়েশন আমরা 32,000 কোটি টাকার অ্যাসেট ক্রিয়েট করছি। সামগ্রিকভাবে একটা বাজেট জনমুখী, মানুষের হাতে অর্থ তুলে দেওয়ার বাজেট, মানুষের ক্ষমতায়নের বাজেট। উল্টো দিকে দেশের কেন্দ্রীয় সরকারের বাজেট দেখিয়ে দিয়েছে সামগ্রিকভাবে তারা মানুষকে কোনো রিলিফ দেওয়ার কাজ করছেন না। পার্থক্যটা খুব পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বাজেট প্রো পিপল বাজেট, জনমুখী বাজেট। আচ্ছা, তরুণের কাছে আসবো। রাজ্যের হাতে টাকা আসছে, রাজ্য খরচা করছে, এবং যেহেতু টাকা বাড়ছে ফলে ঋণ নেওয়ার ক্যাপটাও কিছুটা বেড়ে যাচ্ছে, সেখানেও একটা অপশন খোলা আছে। এফআরবি ব্যাংক বলছি কেন্দ্রীয় সরকারের। তরুণজ্যোতি, অসুবিধা কোথায়? আচ্ছা, না অসুবিধা নেই। ধরো আমি তোমাকে বলি যে তোমার চ্যানেলে আমি ব্যক্তিগত তরুণজ্যোতি তিওয়ারি 200 কোটি টাকা ইনভেস্ট করব। ফার্স্ট কোশ্চেন তোমার ম্যানেজমেন্ট থেকে আসবে, এটা সোর্সটা কি? সেম এই বাজেটে যে টাকার অ্যামাউন্ট বলা যায় সোর্সটা কি, ফার্স্ট কোশ্চেন আমার। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, পুরো বাজেট ডকুমেন্টটাই পড়ছিলাম এবং পড়ে আমি দেখলাম না SEZ এর কথা কোথাও লেখা আছে, মানে স্পেশাল ইকোনমিক জোন। কোনো কোম্পানি এখানে এসে ইনভেস্ট করবে না ইফ দে ডু নট। 5টা নতুন অর্থনৈতিক করিডোর তৈরি হয়েছে। আমি আসছি সব কটাই আসছে। তুমি করিডোর আছে, স্পেশাল ইকোনমিক জোনের সাবজেক্টে আসছে। স্পেশাল ইকোনমিক জোন যদি না হয় তাহলে কোনো কোম্পানি এখানে এসে ইনভেস্টটা করবে না, কারণ পাশের রাজ্যগুলো ইনভেস্টমেন্ট অফার দিচ্ছে। আমরা পাশের রাজ্য ওড়িশা একের পর এক বড় বড় ইনভেস্টমেন্টগুলো আসছে, কারণ সরকার তাদেরকে হেল্প করছে। আচ্ছা, এখানে দেখলাম লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা দেওয়া হবে, খুব ভালো কথা, মানে সাধুবাদ জানাই। লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা কেন, 2000 টাকাও দিতে পারে। সাথে একটা কাজ করুক না, যে লক্ষ্মীদের, বাংলার লক্ষ্মীদের চাকরি পেতে যেন 10 লাখ টাকা 20 লাখ টাকা ঘুষ না দিতে হয়, সেটাও দেখা হোক। আমরা দেখছিলাম এই টাকাগুলো কোত্থেকে আসবে, বারবার একটা প্রশ্ন আসে। মুখ্যমন্ত্রী বলছে তাদের কাছে টাকা নেই, তাদেরকে টাকা না থাকার জন্য তারা দিয়ে দিতে পারছে না। এই বেসিক্যালি টাকার অভাবেই শুধুমাত্র স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ব্রাত্য বসু দেওয়া তথ্য অনুযায়ী 3.5 লক্ষ ভ্যাকেন্সি আছে, সেগুলো ফিল আপ করা হচ্ছে না। দিয়ে দেবো থেকে টাকা, যা দাও দিচ্ছি তাই না, যতই দিই ততই চাও। তাহলে এই টাকাগুলো, এই যে হিসাবগুলো, বড় বড় কথাগুলো এগুলো আসলো কোত্থেকে? আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত এক ধারালো মুখ্যমন্ত্রী। যখন তিনি এসেছিলেন তিনি বলতেন বামপন্থীরা বিপুল লোন রেখে গেছে, 1.86 লাখ ক্রোড়। অ্যামাউন্টটা আমাকে অরূপদা ঠিক করে দেবে পরে। সত্যি তো 1.86 লাখ ক্রোড় লোন ছিল। আমাদের মুখ্যমন্ত্রী সেটাকে ধার করে সেটাকে প্রায় 6 লক্ষ কোটি নিয়ে গেছে। মানে পশ্চিমবঙ্গে একটা শিশু জন্মালেও তার মাথার উপর 60,000 টাকার লোন আছে। দেখো ওভারঅল পুরো বাজেট ডকুমেন্টে আমি ইনফ্যাক্ট আর যেগুলো তুমি যে কথাগুলো বললে, যেগুলো তুমি বাজেট ডকুমেন্টটা পড়ো, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে 15 ফিনান্স কমিশনের যে টাকাগুলো আসবে সেখান থেকে যে করিডোরগুলো কথা বলা আছে, ম্যাক্সিমাম ডিক্লেয়ার্ড করিডোর, ম্যাক্সিমাম সেন্ট্রাল ডিক্লেয়ার করিডোর। স্টেট হাইওয়ের কথা বলছে, স্টেট হাইওয়ে 60% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে। বিভিন্ন জায়গায় আয়ের কথা নেই, ব্যয়ের বিষয় আছে। সেন্ট্রাল ফান্ড থেকে এই করা যায়। এটা সবথেকে বড়। লাস্ট বলে 10 সেকেন্ড নেবো, লাস্ট বলেটা শেষ করবো। দেখো, ক্যাগ রিপোর্ট অলরেডি প্রকাশ্যে এসছে। ক্যাগ রিপোর্টে দেখা যাচ্ছে 2 লক্ষ কোটি টাকার হিসাব পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে না। কেন্দ্র থেকে যেটা এসেছিল সাধারণ মানুষের জন্য, যেটা নিয়ে আলোচনা কিন্তু সরকার আলোচনা রাজি নয়। হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে লোনের কথাও বলছে,
আমি আবারও বলছি, মানুষকে মিসলিড করার জন্য হচ্ছে এই লোন একটা সরকার কতটা নিতে পারে সেটা কেন্দ্রীয় সরকারের দ্বারা নির্ধারিত। এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী 35% বেশি কোন রাজ্য লোন নিতে পারে না। বলিনি, কিন্তু ভারত সরকার কত লোন নিয়েছে জানেন? তার জিডিপি টু লোন ডেট স্টক কত জানেন? 55%। সারা ভারতবর্ষের 67 বছরে 14 জন প্রধানমন্ত্রী মিলিতভাবে 56 লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা লোন নিয়েছিলেন। সুমনদা, আমি যদি এই টাকা কোথা থেকে আসবে না আসবে এই অর্থনৈতিক জটিলতা না যাই, যা আজকে ঘোষণা হয়েছে, যা ঘোষণা হয়েছে সাধারণ মানুষের জন্য ঘোষণা হয়েছে, এইতে আপনি খুশি? দেখুন, আমি যদি ওই উত্তরটা বাদ রাখি যে টাকা কোথা থেকে আসবে, দেখুন, আমি তো একজন রাজনৈতিক কর্মী, অবশ্যই আমি সাধারণ মানুষ, আমাকেও অরূপের মতন বা তরুণের মতন থলি হাতে সকালবেলা বাজারে যেতে হয়। কিন্তু আমি এই বাজেটটাকে একদম ভোট কেনার বাজেট হিসাবে দেখতে রাজি, একমাত্র ওই শর্তেই আমি রাজি, এটা ভোট কেনার বাজেট। ক্লিশে অভিযোগ না? না, ক্লিশে অভিযোগ কেন? আপনি একটা জিনিস দেখুন না, 2023-2024 একটা এস্টিমেট আপনাকে বলছি, 2,12,783 কোটি টাকা রাজ্য সরকারের মোট আয়। ঠিক আছে, আমি আপনাকে ডেটা দিয়ে দেবো, ওরা বলতে পারে কোথার থেকে সংখ্যাটা পেলে। আর ব্যয় হচ্ছে 2,74,622 কোটি টাকা। ঘাটতি কত? 68,839 কোটি টাকা। তার সঙ্গে 60,641 কোটি টাকা স্ট্যান্ডিং ঋণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোথা থেকে এইগুলোকে সামাল দিয়ে নতুন করে যে প্যাকেজগুলো উনি ডিক্লেয়ার করলেন, যেমন ধরুন, আপনি আবার সেই একই প্রশ্নের উত্তর স্বাভাবিক, আমি সাধারণ মানুষ হিসাবে তো বলছি, আমি তো বলছি সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বেড়েছে, যতটা মাইনে বাড়া উচিত ছিল বাড়ানো হয়নি। কেন? সিভিক ভলেন্টিয়ারদের আমরা যে ধরনের, যেগুলো ওরা ভোটের দিন কুকর্ম করায় বা সারা বছর সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কুকর্ম করায়, সেই আলোচনায় যাচ্ছি না। সারাদিন খাটে, যে খাটনি ওরা সারাদিন খাটে, যে স্যালারি স্ট্রাকচার আজকে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের দিলেন, আমি মনে করি আরেকটু বেশি হওয়া উচিত ছিল। এতে কোনো দোষের নেই। দোষ হচ্ছে আনপ্ল্যান্ড ডিক্লারেশন। দোষ হচ্ছে আমি আগামী দিনের কথা না ভেবে, আমি আগামীর নির্বাচনটাকে সামনে রেখে মানুষের সামনে একটা কালারফুল পিকচার ড্র করব। একটা ছোট একটা জাস্ট রেফারেন্স দিয়ে আমি শেষ করছি। আমি সবচেয়ে কম বলেছি প্রথম সার্কেলে। একজন অর্থনীতিবিদ ছিলেন দিল্লি ইউনিভার্সিটির, শ্রীমতী সুমনা বর্ধন। ওনার একটা আর্টিকেল খুব ভাইরাল হয়েছিল হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উনি ডেটা দিয়ে বলেছিলেন যে অর্থনৈতিক পরিস্থিতি 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে নিয়ে চলে এসছে, আগামী 100 বছরেও এটাকে রেকটিফাই করা যাবে কিনা খুব সন্দেহ। আমাদের সঙ্গে কৌস্তব চলে এসছে, আমি কৌস্তবের কাছে পরে আসবো। তবে তৃণমূল কংগ্রেসের দাবি হচ্ছে এই বাজেট স্বনির্ভর বাংলার পথ তৈরি করবে, যদিও বিজেপি পাল্টা অভিযোগ করছে ক্ষমতা ধরে রাখার জন্য অর্থনীতির 12টা বাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা দাঁড়িয়ে কৌস্তব জানতে চাইবো আপনার কাছে, এই যে বিজেপির যে অভিযোগ অর্থনীতির 12টা বাজানোর জন্য, কিন্তু মুশকিলটা হচ্ছে এ তো তৃণমূল কংগ্রেস যাই বাজেট হোক না কেন, সে তো বিরোধীরা একই কথা বলবে যে অর্থনীতির 12টা বাজা। কোন দিন কোন শাসক দলের বাজেটে বিরোধীরা খুশি হয়েছে খুব? মানে অভিযোগগুলো খুব ক্লিশে নয়? ওটা ওরকম নয়। পশ্চিমবাংলার অর্থনীতির যা অবস্থা, 500 টাকাটা 1000 টাকা দিলে হবে না, ওটা 5000 6000 টাকা দিতে হবে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, দুধ, বিদ্যুৎ, সবটা নিয়েই বলছি যা জিনিসপত্রের ইনফ্লেশন দাঁড়িয়ে। কিন্তু এটা নিয়েও আমি কোথাও একটু আটকাচ্ছি। বিজেপির তরফে আপত্তি ছিল কেন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে, প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন এই ফ্রি বি পাইয়ে দেওয়ার রাজনীতি কেন? ভুল হচ্ছে। আমি বলছি 1000 টাকা দেওয়া হবে, আরো বেশি দেওয়া হবে। প্রধানমন্ত্রী আপত্তি জানিয়েছিলেন পাইয়ে দেওয়ার রাজনীতি। বিভিন্ন রাজ্যগুলোকে টাকা দেয়, কিন্তু অন্যগুলো কাজগুলো হোক, চাকরিও হোক। বিজেপি পরিচালিত অনেকগুলো রাজ্য আছে, সোনার হার দেওয়া বাকি আছে আর কি, মানে যে জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি। প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে অসীম দাশগুপ্ত যেদিন লাস্ট বাজেট পেশ করেছিলেন, তখন যা আয় ছিল বা কেন্দ্রীয় সরকারের থেকে জিএসটি বা কেন্দ্রীয় সরকারের কর বাবদ যা ছিল বা অন্যান্য যা আয় ছিল, আয় কিন্তু রাজ্য সরকারের অনেকটা বেড়েছে। 15th কমিশন হয়েছে, আয় বেড়েছে। আমি তো ডিটেলসের মধ্যে যাচ্ছি না, 4 গুণ আয় বেড়েছে, কথাটা স্বীকার করার ব্যাপার নেই এখানে, আয়টা বেড়েছে। আমি জানি না কি অ্যাঙ্কার কি বলতে চাইছেন, আমি বুঝতে পারছি না, কিন্তু বিরোধীরা বলছে রাজ্যের আয় বেড়েছে, ভালো কথা। শুনুন না, সমস্ত কর বাবদ যা আয়, যে কালেকশন, সেটা বেড়েছে, কিন্তু কালেকশনটা খরতাতা ছাড়াও দেখা যাচ্ছে ঋণ নিচ্ছে ব্যাপক। যা ঋণ ছিল হাজার হাজার গুণ তারা হচ্ছে ঋণ নিয়ে নিচ্ছে, কিন্তু আয়টা খরচা হবে কিসের মাধ্যমে?
আমার মনে আছে জমালয় জীবন্ত মানুষ বলে আমরা সিনেমা দেখেছিলাম, এক মাসিমা গেছে নরকে, বলছে আপনার নরক বাসাবে, আপনি অম্বুবাচীর দিন মাছ খাবেন ভেবেছিলেন, বলছে আমি তো নরকে আসার সময় হাসপাতাল করবো ভেবেছি। আচ্ছা, সবই হবে আগামী দিনে, সবই হবে কালকে। চাকরির কি হবে, কাজের কি হবে? আমাদের রাজ্যে মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে আইসিডিএস এর কর্মীদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে প্যারা টিচারদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে নির্মাণ ওয়েলফেয়ার বোর্ডের টাকা 9-6 হয়ে যায়, আমাদের রাজ্যে বিডি ওয়েলফেয়ার বোর্ডের টাকা 9-6 হয়ে যায়, আর বিধায়কদের মাইনে 10,000 টাকা থেকে 1 লাখ টাকা হয়, মন্ত্রীদের মাইনে 10,000 টাকা থেকে 2 লাখ টাকা হয়। আমাদের কথা হচ্ছে এইটা, আয় বাড়ছে, আয় বাড়ছে, কিন্তু খরচাটা করবো কিসের মাধ্যমে? খরচাটা করবো ইন্ডাস্ট্রি করবো? আমি বলছি ছেড়ে দিন, সে একটা সেফটি পিনের কারখানা, সেফটি পিনে তো 2টো পিন আছে, একটা পিন ছেড়ে দিন, একটা পিনের কারখানা, আলপিনের কারখানা করেননি তো? দুটো প্রশ্ন, একটা প্রথমে তরুণজ্যোতি বললো এসিজেড, আমি এখনো দাঁড়িয়ে বলছি তৃণমূল কংগ্রেস এসিজেড পলিসির বিরোধী, কারণ এটা শ্রম আইন বিরোধী। তরুণ আমি বলার সময় বলিনি, প্লিজ লেট মি অ্যালাউ। এসিজেড এর বিরোধিতা তৃণমূল কংগ্রেস করেছে, আগামী দিনও করবে। তারপরও এই রাজ্যের বুকে ইনফোসিস এসছে, একটার পর একটা ইন্ডাস্ট্রি আসছে। সেটা পরে প্রশ্ন, এখানে আমার বন্ধু প্রতিম কৌস্তব বললো এত কথা, ওদের সময় তো আমরা দেখি ডেফিসিট বাজেট একটা রিয়েল রিফ্লেকশন ইকোনমি। ওরা তো বছরের বছর ঘাটতি শূন্য বাজেট পেশ করেছে, যেদিন ক্ষমতা থেকে গেছে 2 লাখ কোটি টাকা দেনা চাপিয়ে গেছে। আরেকটা জিনিস, যে লোনের কথা বলছে, চিৎকার করলে কেউ শুনতে হবে না। সরাসরি চলে যাই। এই পরিস্থিতিতে রাজ্যের এই বাজেটকে অর্থনীতিবিদ হিসেবে দেবাশিস বাবু কিভাবে ব্যাখ্যা করেন একটু শুনি। আমার মতে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, আমি প্রথমেই বলি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সাম্প্রতিক একটি তাদের রিপোর্ট প্রকাশ করেছে। তাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষে বিগত বেশ কিছুদিন যাবৎ আমাদের সাধারণ পরিবার ক্ষেত্রে তাদের সঞ্চয় কমেছে এবং তাদের দেনা বৃদ্ধি পেয়েছে। এটি হলো একটি। আর কোভিড পরবর্তী সময় আমাদের ভারতবর্ষের একটি প্রধান সমস্যা হচ্ছে যে চাহিদার ঘাটতিজনিত সমস্যা। আমার মনে হয় রাজ্য স্তরে যে বাজেট, সেই বাজেটে আমরা যখন এই ধরনের জনকল্যাণমুখী, আপনারা যেটা বললেন বাজেট, সেখানে যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হয়েছে তাতে সাধারণ মানুষের হাতে আয়ের সুযোগ সৃষ্টি হলে সেই যে চাহিদা সৃষ্টির খানিকটা সুরাহা হবে বলে আমি মনে করি। আচ্ছা, তার পাশাপাশি যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে অনেক কথা হলো যে আয় এবং ব্যয়, যে রাজস্ব আয়, আমি দেখতে পাচ্ছি যে উপর্যুপরি বছরগুলিতে রাজ্য সরকারের রাজস্ব আয় বাড়ছে, রাজস্ব ব্যয়ও বাড়ছে। কিন্তু একটি কথা স্মরণ রাখা দরকার, সেটি হচ্ছে রাজস্ব ব্যয়ের মাধ্যমে নতুন কোনো সম্পদ সৃষ্টি হয় না, যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে মূলধনী ব্যয়ের মাধ্যমে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এবছরে যে প্রস্তাব রাখা হয়েছে তাতে মূলধনী আদায় হচ্ছে 1,21,000 কোটি টাকা রাজ্য সরকারের স্তরে, তার বেশিরভাগটাই আসছে ঋণ গ্রহণ করে, কিন্তু মূলধনী ব্যয় হচ্ছে 35,000 কোটি টাকা। অর্থাৎ মূলধনী আদায় যেটা হচ্ছে তার একটি অংশ মাত্র মূলধনী ব্যয় হচ্ছে। অর্থাৎ এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে ঋণ গ্রহণ করে আমি যে ব্যয় করছি সেটা যদি সম্পদ সৃষ্টিতে ব্যয় না হয় তাহলে সেটা পরবর্তী সময় আমার দায়ভার হিসাবে সৃষ্টি হয়। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, সরকারের বেশ কিছু এই রাজস্ব ব্যয়ের অংশ আছে, মানে তার দায়িত্ব আছে এই কারণে যে ধরুন আজকে কর্মচারীদের বেতন, সাধারণ যে প্রকল্প যেখানে সাধারণ মানুষের আয়ের উৎস বাড়ানো হচ্ছে সেখানে রাজস্ব ব্যয়ের দরকার আছে। তো রাজস্ব ব্যয় এবং আয়ের যে ব্যবধান, সেটাকে আমরা যেটাকে বলি ডেফিসিট, রাজস্ব ঘাটতি, সেই রাজস্ব ঘাটতি টাকার অঙ্কে বেড়েছে, কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গের যে মোট আয় তার তুলনায় যদি হিসাব করি তাহলে সেই রাজস্ব ঘাটতি এবং ফিসকাল ঘাটতি যেটাকে বলা হচ্ছে সেটা পরিচয় কিন্তু কয়েকটি বছরে কমে এসছে। সেটা একটা আশার বিষয়। সবচেয়ে বড় কথা যেটা আমার সেটা হচ্ছে যে এই যে ব্যয়, সেই ব্যয়ের মাধ্যমে যদি সম্পদ সৃষ্টি হয় এবং ভবিষ্যতে আয়ের পথ সৃষ্টি হয় তবেই একমাত্র আমাদের যে ঘাটতি সেটা পূরণ করতে পারবো। এবং আরেকটা হচ্ছে যে লিকেজেস অফ দ্য ফান্ড, মানে ফান্ডের যে লিকেজ সেটাকে কমাতে হবে, সেটা কমাতে নিঃসন্দেহে। আমি এই জায়গা থেকে একটু শুভময়দার কাছে আসবো। আমরা পরপর দুটো বাজেট দেখলাম, এই যে কেন্দ্রের যে ভোট অন অ্যাকাউন্ট আর এই বাজেটের মধ্যে যদি আমরা একটা তুলনা করি শুভময়দা, তাহলে কোথাও গিয়ে কি মানে পলিটিক্যাল কনফিডেন্স এইটার একটা তারতম্য চোখে পড়ছে আপনার ভোটের আগে? দেখুন, আমার মনে হয় যে কতটা আত্মবিশ্বাস নিয়ে নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাজেট পেশ করতে বলছেন সেটা সত্যি আমাদের জানা নেই, কিন্তু দুটি বাজেটেই বেশ কিছু জনমুখী কাজের কথা আছে। ভোট অন অ্যাকাউন্ট অল্প কয়েকদিনের জন্য, কিন্তু যেটা মনে করিয়ে দেওয়া দরকার, যখন এই 1,000 টাকা 5,000 টাকা যদি তুল্যমূল্য বিচার করি শুভময়দা,
না দেখুন, কয়েন টস করে তো একটা বলে দেয়াই যায় আর কি। কোনো একটা যদি বিজেপি সমর্থক হই তাহলে বলবো কেন্দ্রেরটা ভালো, তৃণমূলের হলে বলবো যে রাজ্যেরটা ভালো, আর যদি সিপিএম কংগ্রেসের হই তাহলে বলবো দুটোই খারাপ। সুতরাং সেভাবে বলে লাভ নেই, একটা বাজেটকে এত সহজে ধরা যায় না আর কি। প্রথম যে কথাটা বলতে চাই, যেটা সবাই এড়িয়ে যান, সমস্ত রাজনৈতিক দল এড়িয়ে যান, এবং আপনার মনেই হবে আমার মাথা খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে ভারতের 20 কোটি নিম্নবিত্ত পরিবারকে প্রতি মাসে 10,000 টাকা করে দেওয়ার মতন পরিস্থিতি ভারতের আছে। যে পরিমাণ অর্থশস্য এখানে শস্য তৈরি হয়, ভেজিটেবল তৈরি হয়, আমাদের দেশের যা সম্পদ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সব রাজনৈতিক দলই হাতকে উঠবেন, কিন্তু এই অঙ্কটা করবেন না। কারণ এক সপ্তাহে শেয়ার বাজারে আমাদের দেশের ব্যাংক থেকে 10 লক্ষ কোটি টাকা তামাদি হয়ে যাওয়া যখন শেয়ার বাজারে উড়ে যায়, সেই গুণটা করলে 10,000 টাকা করে 20 কোটিকে খুব একটা গুণ করলে অন্যরকম হবে না। দুর্ভাগ্যবশত শূন্যের গুণ নিয়ে রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলগুলোর নিশ্চয়ই কিছু সমস্যা আছে। দ্বিতীয়, আজকের বাজেট নিয়ে কথা বলতে গেলে সত্যিই তো মানুষের কথা বলেছেন, তো এ নিয়ে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে দ্বন্দ্বটা কোন জায়গায়? দ্বন্দ্ব হচ্ছে বাজেটটা জনমুখী না জনমোহিনী, এই প্রশ্নটা উঠবে, এবং এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে। এত কম সময়ে সম্ভব নয়। অন্য বিরোধী রাজনৈতিক দল কেন, তৃণমূল কংগ্রেসকেও ভাবতে হবে যে তারা এই ভোটের জন্য বাজেটটা করছেন, নাকি অরূপবাবু যে যুক্তিগুলো দিলেন দীর্ঘমেয়াদী তাদের পরিকল্পনা আছে, এটা মানুষের কাছে পৌঁছতে হবে। যারা সকাল বিকেল মাঠে কাজ করেন তারা তো এই অঙ্কগুলো নিয়ে বসবেন না, যারা সন্ধেবেলায় বৈঠকখানায় আলোচনা করেন এবং রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেন সম্পৃক্ত, তারা গালাগালি যেগুলো দেন সেগুলো না দিয়েই অঙ্কটা কষা জরুরি। একদমই সুময়দা, আপনার কথা রেস ধরেই বলি, একটা সরকার যখন ক্রমাগত মনরেগার বরাদ্দ কমিয়ে দিচ্ছে, তখন একটা সরকার চেষ্টা করছে তার সীমিত ক্ষমতায় 100 দিনের জায়গায় অন্তত 50 দিন কাজকে এনশিওর করতে। এটা কিন্তু আখেরে কর্মসংস্থানের দিকেই দিশা দিচ্ছে। ঠিক যেই কথা বারংবার করে অর্থনীতিবিদরা বলছেন যে গরিব মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়া, এই বাজেট কিন্তু সুনির্দিষ্টভাবে সেই দিশা দেখাচ্ছে। আরবিআই একটা গাইডলাইন্স দিয়ে কথা আসলো, এক মিনিট সময় দাও। আরবিআই একটা গাইডলাইন্স গত বছর ইস্যু করেছিল, আমরা দেখেছিলাম বেশ কিছু রাজ্যকে, তার মধ্যে টপ রাজ্য ছিল আমাদের পশ্চিমবঙ্গ। সেখানে আরবিআই বলেছিল যে এই পরিমাণের লোন পশ্চিমবঙ্গে করা হচ্ছে, এটা খুব তাড়াতাড়ি শ্রীলঙ্কার মতো অবস্থা হতে চলেছে এখানে। এবং আরবিআই এটা অ্যাডভাইজারি দিয়েছিল বেঙ্গলকে টু কাট ডাউন ইস মিসলেনিয়াস এক্সপেন্সেস, যেটাতে আমাদের রাজ্য এটা তো আজকে আমি শুনলাম যে কেরালার এগেইনস্টেও একই অভিযোগ উঠছে। কেরল বেঙ্গল আমি বলে দিচ্ছি, তামিলনাড়ুর বিরুদ্ধেও কদিন বাদে উঠবে, কর্ণাটকের বিরুদ্ধেও কদিন বাদে উঠবে, রাজস্থানও ছিল। এই টোটাল ইস্যুগুলো যেগুলো হয়েছে তো প্র্যাকটিক্যালি আমার ক্লাব কে টাকা দেওয়া, আমার একে ভাতা দেওয়া, আমার এটা করা, ভাতা সর্বোচ্চ গভর্নর উর্জিত প্যাটেল যে ডিমনিটাইজেশনকে ডিজাস্টার বলেছিল, তার কি অবস্থা হয়েছিল আমরা বুঝি না। আরবিআই গাইডলাইন্স নিয়ে বিজেপি কথা বলে তত ভালো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, পশ্চিমবঙ্গে আজকে অর্থনীতিতে এই জায়গায় এসে কেন দাঁড়ালো। মন্ত্রী স্থানীয় কোনো সংগঠনের অনুষ্ঠানের বিরিয়ানির বিল সরকারি দপ্তরে খরচ দেখিয়ে রিইম্বার্স করাতো। এই রাজ্য সরকার চলছে পশ্চিমবঙ্গে। আবার বাজে কথা না, আমি ডিটেইলস দিতে পারি, আমি ডিটেইলস দিতে পারি। এটা জাস্ট একটা ইনস্ট্যান্স দিলাম, এটা একটা ইনস্ট্যান্স দিলাম। এইভাবে 11 বছর ধরে, এইভাবে 11 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার চলছে। আরে আবার টু জি স্পেকট্রাম এক্স্যাক্টলি রাজনৈতিক তরজাটা কোন জায়গায় একবার দেখে নিন। একদিকে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে বিপুল জয়, অন্যদিকে রাম মন্দিরের উদ্বোধন। ভোট পণ্ডিতদের একাংশের মতে গত কয়েক মাসে গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস চড় চড়িয়ে বেড়েছে। তাই লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে জনমোহিনী পথে হাঁটার প্রয়োজন অনুভব করেনি কেন্দ্রের মোদী সরকার। মধ্যবিত্তের আয়করে ছাড় থেকে গরিব কৃষকদের মন জয়ে বড় মাপের প্রকল্প। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটে কোনো চমকই চোখে পড়েনি। রাজ্য বাজেটে এর অনেকটা উল্টো পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মহিলা, যুবক থেকে শ্রমজীবী, মৎস্যজীবী প্রত্যেকের জন্যই হাত উপুর করে দিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। টানাটানির সংসারেও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরেক দফা ডিএ বাড়ালেন। আজকে যে বাজেট হয়েছে A to Z, মানে তাঁতি ভাই থেকে শুরু করে যাদের কথা কেউ কোনোদিনও ভাবেনি, খাদি শিল্প থেকে শুরু করে, তাঁত শিল্প থেকে শুরু করে, মৎস্যশিল্পী থেকে শুরু করে, কৃষিজীবী থেকে শুরু করে, বাংলার শাড়ি থেকে শুরু করে, হস্তশিল্প থেকে শুরু করে, আমি মনে করি মানুষ খুশি হবেন যে আমরা মানুষের উপরে কোনো ট্যাক্সের বোঝা বাড়াইনি।
এদিন রাজ্য বাজেটকে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে বিজেপিকে খোঁচা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, মা বোন গরিবদের হাত শক্ত করে আমরা স্বনির্ভর বাংলার পথে এগিয়ে চলেছি। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে কর্মশ্রী বাজেট সবার অগ্রগতি নিশ্চিত করবে। বাংলার সিঙ্গল ইঞ্জিন সরকারের ক্ষমতা ডাবল ইঞ্জিনের চেয়ে বেশি। এদিন বিধানসভায় বাজেট বক্তৃতার সময় তীব্র হট্টগোল শুরু করে দেয় বিজেপি। পরে বিধানসভা থেকে বেরিয়েও বাজেট নিয়ে সরব হন শুভেন্দু অধিকারীরা। বিরোধী দলনেতার অভিযোগ, এই বাজেট শুধুই ভোটের প্রচার, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা নেই। এই বাজেট নির্বাচনী বক্তৃতা, হারিয়ে যাওয়া জনাধার এবং যে কোনো প্রকারে অর্থনীতির 12টা বাজুক টিকে থাকার ক্ষমতার একটা প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। তাৎপর্যপূর্ণভাবে বাজেট নিয়ে নওশাদ সিদ্দিকীর গলায় শুভেন্দুর সুর। শুধু বিরোধী দলের নেতা নয়, রাজ্যের যারা সচেতন মানুষ, রাজ্যের যারা ভবিষ্যতের কথা ভাবে, তারা অবশ্যই এই বাজেটটা নিয়ে বলবেন। এই বাজেটে কোনো স্থায়ী সম্পত্তি তৈরির ক্ষেত্রে, পরিকাঠামোগত মান দিক থেকে, স্বাস্থ্যের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যেভাবে হওয়াটা দরকার ছিল সেটা হয়নি। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছে বামেরা। 500 টাকাকে 1000 টাকা করলে 1000 টাকাকে 2000 টাকা করাই উচিত ছিল। দুরকম হবে কেন? এক যাত্রায় দুরকম ফল হতে নেই। ছিলাম রাজ্য সরকার যাই বলুক না কেন, রাজ্য সরকারের কাছে টাকা আছে, সেই টাকা লুঠের তালে রেখে দিচ্ছিল, সেই টাকার থেকে কিয়দাংশ খরচ করবে। বিরোধীরা সরব হলেও বাজেট নিয়ে আত্মবিশ্বাসী শাসক শিবির। তৃণমূলের একাংশ মনে করছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে কর্মশ্রী, সমুদ্র সাথীর মতো জনমুখী প্রকল্পে লোকসভা ভোটের মুখে তাদের বাড়তি সুবিধা করে দেবে। তারপরেও এই সামাজিক প্রকল্পগুলির জন্য বরাদ্দের উৎস কি, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী থেকে শুরু করে অর্থনীতিবিদদের একাংশ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সময় একদমই শেষ, কিন্তু যে বিষয়টা উঠে এলো যে বিরোধীদের যে অভিযোগ তা তো রয়েছে বাজেট নিয়ে, এবং যদিও রাজ্যের তরফে দাবি করা হচ্ছে যে এই বাজেট একেবারে সাধারণ মানুষের জন্য, কিন্তু যখন এই বাজেট নিয়ে তরজা তখন কিন্তু নাগারে সকাল থেকে সন্দেশখালির একেবারে অন্যরকম ছবি। সেই খবরে আসবো, সেই নিয়ে তর্কে আসবো। একটা বিরতির পর সঙ্গে থাকুন। আজ কমছে না সন্দেশখালির। শেখ শাহজাহানের অনুগামীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবারও ফুঁসছে গোটা এলাকা। দফায় দফায় ঘেরাও করা হয় পুলিশকে। শেষ পর্যন্ত 2 শাহজাহান ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাছোড় প্রতিবাদীরা। সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে প্রবল ক্ষোভের মুখে পড়েছিল ইডি। তাদের উপর নজিরবিহীন আক্রমণ চালানো হয়। মাসখানেকের মধ্যে উলটপুরন সেই সন্দেশখালীতে। শাহজাহান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত 2 তৃণমূল নেতা তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতারের দাবিতে ফুঁসছে গোটা এলাকা। বুধবার প্রতিবাদের সামনে পিছু হটে বাইক বাহিনী। জনরোষ আছড়ে পড়ে নেতাদের সম্পত্তির উপর। শিবপ্রসাদ হাজরা, যিনি কিনা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা বলে পরিচিত, তার যে পোলট্রি ফার্ম সেখানে রয়েছে, দেখা যাচ্ছে যে পুরো সম্পূর্ণভাবে এই পোলট্রি ফার্মটি লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। ওই ঘটনা 24 ঘন্টা পরেও রণংদেহী মূর্তিতে সন্দেশখালী। 2 তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে সন্দেশখালী 2-এর ফেরিঘাট থেকে বাঁশ লাঠি হাতে মিছিল শুরু করেন মহিলারা। বিক্ষোভের নেতৃত্বে মহিলারাই, বেশিরভাগেরই দাবি তারাও তৃণমূল। তারা জমায়েত করেন সন্দেশখালী থানা থেকে সামান্য দূরে ত্রিবেণী বাজারে। পুলিশকে ঘেরাও করে দফায় দফায় চলে বিক্ষোভ। আমরা টপ করে বাড়ি যাবো না, বসেই থাকবো। আটকে দিয়েছে কেন? আরো লোকজন তো আসছে, আটকে দিয়েছে কেন? আসতে দিন, আটকালো হবে। পুলিশ কি বলছে এখন আপনাদেরকে? পুলিশ বলছে যে আমরা শিববাজারকে আটকিয়েছি। তা কোথায় আটকিয়েছে আমাদের দেখা? পুলিশ বলছে যে আমরা কেস দিয়েছি, আমরা দেখতে চাই উত্তম সর্দার গ্রেফতার হয়েছে কিনা দেখতে চাই, কেসও দেখতে চাই, না হলে আমরা এখান থেকে যাব না। লাঠি আত্মরক্ষার জন্য কালকের খুব হামলা করেছে আমাদের উপরে। এখানে যেহেতু নদীমাতৃক এলাকা, এখানেতে নোনা জল,
নোনা জলের জন্য আমাদের মিষ্টি জলের প্রয়োজন। এই পুকুরটার জলটা ছিল মিষ্টি জল, এখানে আমরা প্রত্যেকেই ঘাট বাঁধিয়ে ব্যবহার করতাম। তারপর উনি আসার পর থেকে উনি তো এই চারিদিকে ঘেরে নিলেন, জল পুকুর টুকুর ব্যবহার করা বন্ধ করে দিলেন। এইগুলো হচ্ছে সাধারণ মানুষের জমি কেড়ে নিয়ে এরা এই ভেড়ি বানিয়েছে। এখন এই শেখ শাহজাহানের পালিয়ে বেড়াচ্ছে, সেখান থেকেই আমরা সাহস পেয়েছি। আর আমাদের তো দেয়ালে পিঠ ঠেকেই গেছে, প্রতিবাদ তো আমাদের করতেই হবে। এর মাঝেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যারিকেড ভেঙে থানার দিকে এগোতে থাকেন বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। জনতার ক্ষোভের মুখে পড়েন মিনাখা এসডিপিও আমিনুল ইসলাম খান। উত্তম সর্দার এবং আরও এক ব্যক্তি, এই দুজনের নামে এদের মূল অভিযোগ বলছে। পুলিশকেও তারা জানিয়েছেন, কিন্তু পুলিশের সাহায্যেই এদেরকে নাকি পার করে দেওয়া। এই অভিযোগের সেরকম কোনো সারবত্তা নেই। আমরা অভিযোগ যার পাচ্ছি, যেটা পাচ্ছি, যেটা লফুল হয়, যেটা জেনুইন হয়, সেটাই করার চেষ্টা করছি। যেই দুজনকে গ্রেফতার করেছেন সেই দুজনের পরিচয় তাদের মূলত গ্রামবাসীদের কমপ্লেন এবং আমাদের একটা সুমোটো কেস পুলিশের কমপ্লেনে তার বেসিসেই গ্রেপ্তার হয়েছে। ডিটেলস আমি বলছি না, ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন। উত্তম ও শিবপ্রসাদ কোথায়? পুলিশ জানিয়েছে তাদের চিকিৎসা চালানো হচ্ছে, তবে কোথায় তা স্পষ্ট করেনি পুলিশ। দিনভর টানাপোড়েনের পর শেষ পর্যন্ত ওই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর ও খুনের হুমকির অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। এর পেছনে সিপিআইএম ও বিজেপির হাত দেখছে তৃণমূল। এদিকে পাল্টা তোপ দেখেছে বিরোধীরা। সন্দেশখালীতে সিপিএম আর বিজেপি আরেকটি দলের সঙ্গে মিশিয়ে কিছু গণ্ডগোলের চেষ্টা করেছে, তৃণমূল বিরোধিতা করছে। তৃণমূল যেদিন মনে করবে ওখানে জমায়েত দেখাবে, যে জমায়েতটা ওরা দেখাতে চাইছে তার 10 গুণ 1 ঘন্টার নোটিশে করে দেবে। সন্দেশখালী দেখে শাসক দলের বোঝা উচিত মানুষের জনরোষ কত ভয়াবহ। এটা কিন্তু শুধু সন্দেশখালী না, এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে। গ্রামবাসীদের জমি একের পর এক দখল করে জবরদস্তি জলকর করেছে, টাকা দেয় না। বুধবারের মতো বৃহস্পতিবারও দফায় দফায় উত্তেজনা সন্দেশখালীতে। দুই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ কি ব্যবস্থা নেয়, সেদিকে তাকিয়ে প্রতিবাদীরা। ক্যামেরায় নবীনের সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি। আমি সত্যজিৎ বাবুর পরে আসবো, তবে অরূপদা, এই সাধারণ মানুষ যারা লাঠি হাতেই বিক্ষোভ দেখাচ্ছেন, দুজনের নাম উঠে আসছে, উত্তম আর শিবু, এদেরকে বিজেপি সিপিআইএম বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের তরফে। এরা কি রাজনৈতিক দলের কর্মী বলে মনে হয়? আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, সাধারণ মানুষ বিক্ষোভ দেখালে সেটা ভালো না কালো? ভালো ভালো না কালো আমি জানতে চাইছি। বিক্ষোভের ভালো বা কালো আমি জানতে চাইছি, মানে আমি কেন বলছি দেওয়ালে পিঠ থেকে গেলে বিক্ষোভ তো দেখাবে। দেওয়ালে পিঠ থেকে গেলে বিক্ষোভ তো দেখাবে। দেওয়ালে পিঠ থেকে গেলে বিক্ষোভ দেখাবে। আমি তো এখনো মারো কৌস্তব, হ্যাঁ না উত্তর, আমি এই মাঝখানে ঢুকলে মুশকিল। আমি মানুষ তাহলে কাকে প্রশ্ন করেছেন আপনি? সিপিএম কে প্রশ্ন করেছেন। কেন বলছি এই কারণেই যে আজকের বিক্ষোভটা যদি খুব ওয়েলকাম হয়ে থাকে, তাহলে যেদিনকে ইডি গেল, ইডিকে ঘিরে যখন গ্রামবাসীরা বিক্ষোভ দেখালো, সেই বিক্ষোভটা খুব খারাপ ছিল। ইডি গেছিল, ইডির বিরুদ্ধে গ্রামবাসীরা তো কেউ বলতে রাজি নয়, শাহজাহানের লোক। মানে ইডির বিরুদ্ধে বিক্ষোভ হলে তাহলে শাহজাহানের লোক, আর যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ হয় তাহলে স্বতঃস্ফূর্ত গ্রামবাসী। এই যে ন্যারেটিভটা কেন হচ্ছে, কারণ ইডি কবে গেল? 5ই জানুয়ারি। তার আগে 30শে ডিসেম্বর কি দেখলাম? শুভেন্দু অধিকারী বলে এলো যে শাহজাহানের বাড়িতে ইডি যাবে, তারপর ইডি যাচ্ছে। ঠিক এই শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলেছে কৃষ্ণ কল্যাণী বাড়িতে আইটি যাবে, তারপর ইনকাম ট্যাক্স যায়। অখিলগিরির বাড়িতে আইটি যাবে, তারপর ইনকাম ট্যাক্স যায়। আসলে আইটি, ইডি, সিবিআই বিজেপির ঘর জামাই। যারা বিজেপির ঘর জামাই বানিয়ে সেন্ট্রাল এজেন্সিকে রেখেছে, তারা গেলে এই স্বতঃস্ফূর্ত গণরসী হবে। আমরা বলছি না, রাজস্থানের পূর্বতন মুখ্যমন্ত্রী অশোক গেহলট কংগ্রেসের নেতা, সে বলেছে বিজেপিকে, ইডিকে স্ট্রে ডগস, রাস্তার কুকুর বলেছে, আমরা বলিনি। যদি বলছে ইডি দালালি করছে বিজেপি, সিপিএম এর নেতা আগামী দিন দিল্লিতে ধর্ণা দেবে। শাহজাহান কোথায়? সে যদি এতই জনপ্রিয় নেতা হয়, সাধারণ মানুষ তার জন্য ইডির গায়ে পর্যন্ত হাত তুলতে পিছপা হলো না, তাহলে সে সামনে আসলো না কেন? পুলিশকে বলছে এদের নামে অভিযোগ দায়ের করা হোক, পুলিশ বলছে এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার বক্তব্য কি চলছে সন্দেশখালীতে? শুভেন্দু অধিকারী 30 ডিসেম্বর শাহজাহানের নাম করে হুঙ্কার দেওয়ার আগে কোনদিন ইডির নোটিশ, ইডির খাতায় শাহজাহানের নাম এসছে? আমরা তো পরিকল্পিত বা পরিষ্কারভাবে বলছি, এটা পরিকল্পিত পার্ট অফ দ্য ন্যারেটিভ। বিজেপিতে জয়েন করার অফার দিয়েছিল, শাহজাহান রিফিউজ করায়, এই পরিকল্পিত নাটক। আচ্ছা একটা কথা বলি, আজকে যজন লোক আছে তৃণমূল চাইলে 1 ঘন্টায় 10 গুণ বেশি জমায়েত করতে পারে, তাহলে কি সেটা গণতন্ত্র? কথা হচ্ছে না,
শাহজাহান কোন লোক? আমি একটা কথা মনে করি, 2019-এ আমাদের 3টে কর্মীকে খুন করা হয়েছিল। একটা অভিযোগ ছিল এরকম যে শাহজাহান, মানে আই উইটনেসরা বলল চোখে 8টা গুলি করা হয়েছিল, একজনকে চোখে গুলি করা হয়েছিল। সেই কেসে শাহজাহান নামে এফআরটি হয়ে যায়, মানে এফআরটি মানে ফাইনাল রিপোর্ট ফাইল করে দেয়, শাহজাহান নামই নেই তার মধ্যে। এই হচ্ছে শাহজাহান। আচ্ছা এই দেখো, আমি আমার মানে পলিটিশিয়ান ছাড়া আমার থামো, পলিটিশিয়ান ছাড়া আমার ধরো দুটো সত্তা আছে, একে আমি লয়ার, একজন আর আরেকটা সবার মতো সমাজের একটা অংশ সাধারণ। এই অ্যাজ এ লয়ার যদি আমি বলি, আমি বলবো এই বিক্ষোভ জনরোষ এগুলোর আমি সাপোর্ট করি না, কিন্তু অ্যাজ এ সমাজের একজন অংশ হিসাবে এটা তো বলতে আমি বাধ্য হচ্ছি। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, পুলিশ যখন ব্যবস্থা না হয়, তোমার বাড়ি জমি, তোমার মাছের ভেড়ি যখন দিনের পর দিন দখল হয়, তখন মানুষের এই মোবিলাইজেশনের পেছনে সিপিআইএম এবং বিজেপির হাত আছে। অরূপদার উত্তরটা দিই আমি। এই যে বলছে না ইডি সিবিআই কে মিসইউজ করা হচ্ছে, এই অভিযোগ নিয়ে এরা সুপ্রিম কোর্টে গেছিল যে ইডি সিবিআই মিসইউজ। সুপ্রিম কোর্টে মামলা কি করলো? ডিসমিস করে দিয়েছে। আজকে তার বাড়ি কথা আসছে কেন? আর ওখানে তো নাকি বিজেপি নেই, তৃণমূল নেই, সরি বিজেপি নেই, সিপিএম নেই, কংগ্রেস নেই, ওগুলো তো মানুষ সাধারণ বাবা, সব পলিটিক্যাল কালার সবই খেয়ে নেবে নাকি? সবই খেয়ে নেবে, জমি খাবে, চাকরি খাবে, স্বপ্ন খাবে, বাড়ি খাবে, সবই খাবে। তোমাদের খিদে মেটে না, চুরি খিদে মেটে না, চুরি খিদে মেটে না, সবই খেয়ে নেবে, সবই খাবে। চুরিটা বন্ধ করো না, মানুষের খাবারটা খেয়ে নাও, মানুষের খাবারটা রাখতে দাও, সবই লুট করে। চিৎকার করলে আমরা কথাই বলতে পারবো না, চিৎকার করলে কথা বলা যাবে না। তৃণমূল আর বিজেপির এটাই সমস্যা। ও বলে ব্যাপম চোরে, বলে এসএসসি চোরেও বলছে হাঁসখালি, বলছে হাতরাস, বলছে উন্নাও, বলছে চন্দন বসুরা বলে, বলে চান্দন বসুকে ধরেনি কেন? চন্দন বসুরা বলে, অরূপদা বলে, ভানতলা ধানতলা এখন ভানতলা ধানতলা এখন হচ্ছে খাটের তলা। আরে ভানতলা ধানতলা বলে দাদা, ভাই তরুণ অনেক কিছু বলে না, একসাথে চেয়ে উঠেছে, একসাথে মোদিও যা বলছে পার্লামেন্টে কংগ্রেসকে 10 বছর আগে তাই বলছে, একসাথে চেয়ে উঠেছে, 10 বছর আগে কিন্তু বিজয় না ধর্ণায় বসছে, বলছে 100 দিনের টাকা দেয়নি, এখানে বলছে দুর্নীতি, ওখানে চুরি হয়নি, ওখানে হিসাব দিয়েছে, ওখানে হিসাব দিয়েছে, কিন্তু কৌস্তবদা নির্দিষ্টভাবে অভিযোগ করছে যে সিপিআইএম বিজেপি মিলে গোটা বিষয়টাকে মোবিলাইজ করে। বিজেপি আলাদা কবে ছিল? এই দেখো ভোটের ফুটকি তো বা আমার একটা ফুটকি। কৌস্তববাবু আপনি থামবেন, আমি বলতে পারি। কৌস্তববাবু আপনি থামবেন, আপনার নাম তো কৌস্তব, আপনি তৃণমূলের মুখপাত্র হয়েছিলেন মাঝখানে, তাই জন্য মাঝখানে আমি বললাম আর কি। আমি শুধু বলবো যে এখানে প্রশ্নটা হচ্ছে দুটো সরকারের তুতু মেমেতে, দুটো সরকারের অপদার্থতায় বাংলার মানুষ প্রতারিত হচ্ছে। যারা চুরি করেছে তাদের অন্য রাজ্যে যে তৎপরতা, এক হেমন্ত ছাড়া পেয়ে যায় বিজেপিতে ঢুকলে, আর এক হেমন্তকে গিয়ে ধরে ফেলে, কিন্তু অভিষেক আর পিসি ভাইপোকে ধরে না। ইন্টারন্যাশনাল মাফিয়া ধরা পড়বে না, ওটা সেটিং হয়ে গেছে। এক নতুন নিউটনের জন্ম হয়েছে, নতুন নিউটন, সে কি অ্যাকশন রিঅ্যাকশন বোঝাচ্ছে। অ্যাকশন রিঅ্যাকশন তো দেখেছিলাম শুভেন্দু, এই দেখো মুশকিলের কথা দেখেছো, বল এত সেটিং করে মহা মুশকিল। শুনুন এত সেটিং করে ইন্ডিজোরে এটা আপনি অ্যাঙ্কার যদি না থামান তাহলে আপনি ডাকবেন না, প্লিজ শুনুন, আমি ডাকবো, ঢুকছো কেন? ডাকবেন না। কথা হচ্ছে অ্যাকশন রিঅ্যাকশন বোঝাচ্ছেন। অ্যাকশন রিঅ্যাকশন তো 8 বছর আগে দেখেছিলাম, বিজেপির সর্বভারতীয় নেতা এসে বলেছিলেন ভাগ মুকুল ভাগ। তো আমরা তখন মানুষ বুঝতে পারিনি, আমরা তখনই বলেছিলাম ভাগ মুকুল ভাগ মানে সারদার টাকার ভাগ, নারদার টাকার ভাগ। তৃণমূল রাতেবেলা তৃণমূল, কালকে বিজেপি, পরশু তৃণমূল, কালকে বিজেপি। স্টুডিওতে আসে দেখবেন একজন তৃণমূল থেকে বিজেপিতে এসছে, আবার পরের দিন বিজেপি থেকে তৃণমূলে চলে গেছে। কোনটা তৃণমূল কোনটা বিজেপি আমরা বুঝতে পারি না। মেঘালয় গেছিলেন কেন, গোয়া গেছিলেন কেন, ত্রিপুরা গেছিলেন কেন? বলছি তৃণমূলকে বলছি তৃণমূলকে বলছি ইন্ডিয়া বুঝেছি, তৃণমূলের বিরুদ্ধে আমরা সব বুঝতে পারছি। আমরা ক্ষমতা নিয়ে চুরি ভাগে গায়ে লাগে একটা জায়গার সাধারণ মানুষ, একটা জায়গার সাধারণ মানুষ তারা রাস্তায় নামছে, বাঁশ হাঁটি নিয়ে বাড়ির মহিলারা রাস্তায় নামছেন এবং 2 জন মানুষের গ্রেফতারির দাবি করছেন সুমনদা। পুলিশ বলছে এখনো পর্যন্ত আমাদের কোনো মামলা নেই। সুমনদা প্লিজ, আমি কাউকে ইন্টারাপ্ট করিনি, কিন্তু আমি রিমাইন্ডার দিলাম। দেখুন, বাংলার নিজের মেয়েরা
কোট আনকোট নিজের মেয়েরা আজকে বল্লম হাতে রাস্তায় নেমে পড়েছে। উত্তম সর্দার কি বলছে? মিছিলে আয়, হাতে মদের বোতল ধরিয়ে দিচ্ছে। শিবু হাজরা কি বলছে? মিছিলে না গেলে মেরে বডি গায়েব করে দেবো। এই বাংলা, বাংলার নিজের মেয়ে কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার দিয়েছেন। এ কোন বাংলায় আমরা বাস করছি, যেখানে লাদেনকে ধরে ফেললো মার্কিন তদন্তকারী সংস্থা, তার স্যাটেলাইট টেলিফোনের লাইন ট্র্যাপ করে, কিন্তু শাহজাহান যতই বাণী অডিও ভিজুয়াল, বিশেষ করে অডিও, তার অডিও বাণী যতই ঘুরুক প্রত্যন্ত সন্দেশখালী থেকে শুরু করে কলকাতা মহানগরীতে, শাহজাহানকে ওর উপরে হাত ধরতে পারছে না। এ কোন বাংলায় আমরা বাস করছি সব্যসাচী? বিষয়টা হচ্ছে এইরকম শাহজাহান পুরো বাংলায় ছড়িয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নামক মেশিনারিটাকে প্রতি মুহূর্তে লুব্রিকেটেড করার জন্যে, লুব্রিকেট মানে আমরা নিজেদের গাড়িতে যে মোবিল ঢালি সেই লুব্রিকেশন নয়, অর্থের লুব্রিকেশন। এরা না থাকলে তৃণমূল কংগ্রেস থাকবে না, এরা না থাকলে পুলিশ প্রশাসন। এই অভিযোগ তো এআইসিসি বলেছে দুর্নীতিকে সাপোর্ট করো, এআইসিসি বলেছে। কোন এআইসিসি নেতা? আমি তার বিরুদ্ধে তাহলে প্রকাশ্যে বলবো। কোন এআইসিসি বলে, কোন এআইসিসি নেতা বলেছে যে এই দুর্বৃত্তদের সমর্থন করতে? কোন জায়গা? শাহজাহান থেকে এআইসিসিতে চলে গেল। যে অভিযোগ তৃণমূল বিরুদ্ধে তুমি তুলছো, কিন্তু এই অভিযোগ তো একসময় কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে, গুন্ডা পোষার অভিযোগ। শাহজাহানের লোকেরা সিপিআইএম এর বিরুদ্ধে উঠেছে। শাহজাহানের কোথাও গিয়ে তাহলে ধরে নিতে হবে যে বাংলার কালচার হয়ে গেছে। সিপিএম এর একটা নেতার নাম বলুন খালেদ তলায়। না সব্যসাচী, শাহজাহানের লোকেরা, আমি আলোচনা আসবো, শাহজাহানের লোকেরা, আমি আলোচনা আসবো ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর এই সন্দেশখালীর যা পরিস্থিতি ছিল, আছে, এখনো পর্যন্ত চলছে, নওশাদ সিদ্দিকী কি বলেছেন শুরুতে শোনাবো। দেখুন, শাহজাহান শেখটা কে? তৃণমূলে একটা স্ট্রাইকার। ভোট লুটের ক্ষেত্রে এই শাহজাহান শেখ, শওকত মোল্লা, আরাবুলদের মতো যারা আছেন, শঙ্করাড্ডের মতো যারা আছেন, অনুব্রতর মতো যারা আছেন, এদেরকে কাজে লাগা। স্বাভাবিকভাবে রাজ্য সরকার চেষ্টা করবে সর্বোচ্চ দিয়ে এদেরকে কীভাবে আড়াল করে রাখা যায়। সেই জন্য শাহজাহান শেখকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই শাহজাহান শেখেদের অত্যাচারের কারণে, শিবু হাজরাদের অত্যাচারের কারণে যারা মুখ খোলে, যারা প্রতিবাদ করে, তাদের নামে মিথ্যা কেস দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা হয়। আমার ক্ষেত্রে হয়েছে, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ক্ষেত্রে হচ্ছে, এখন সাধারণ মানুষের ক্ষেত্রে করছে। কিন্তু সরকার এই যে মিথ্যা কেস দিয়ে ধরপাকড় করে এই যে আন্দোলন সংগঠিত হচ্ছে, ন্যায় প্রতিষ্ঠার লড়াই যে মানুষ এগিয়ে আসছে, এটাকে আটকে রাখতে পারবে না। আমার হাতে বেশি সময় নেই, খুব সংক্ষেপে সবার কাছে আসবো। সত্যজিৎবাবু এবং শুভময়দা, এখনো পর্যন্ত আমি বলতে দিতে পারি। সত্যজিৎবাবু, এই যে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয় বলে নওশাদ সিদ্দিকী অভিযোগ করলেন, অথচ এই উত্তম বা শিবু যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, পুলিশ বলছে তাদের বিরুদ্ধে কোনো মামলাই নেই, অথচ সাধারণ মানুষের রোষ এতটা যে আজকে তারা লাঠি সোটা নিয়ে থানা ঘেরাও করতে চলে যান। কোন জায়গা থেকে? এখানে তো একটা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠছে। সব্যসাচী, যেটা আপনি বলেছেন ঠিকই বলেছেন। পুলিশি নিষ্ক্রিয়তা দীর্ঘদিন ধরে, এই যে এখানে সন্দেশখালীর জনগণ অত্যাচারিত এবং নিগৃহীত হয়েছেন এবং লাঞ্ছিত হয়েছেন, তার একটা বহিঃপ্রকাশ বুধবার সন্ধ্যাবেলা থেকে, এবং আজকে সেটা সর্বপরিমাণে দেখা দিচ্ছে। আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা সাধারণ বাংলার জনগণ এটা দেখছে। এই যারা এসেছেন তারা কিন্তু খুব শিক্ষিত নয়, তারা খুব মানিটম্যান নয়, তাদের পেছনে বিশাল করে রাজনৈতিক প্ল্যাকার্ড নেই কিংবা রাজনৈতিক ছাতার মধ্যে নেই, যা দেখা যাচ্ছে। কিন্তু তাদের একটাই বক্তব্য যে তারা এই অত্যাচারিত হয়েছে, তাদের জমি লুণ্ঠিত হয়েছে, জমির দখল পাচ্ছে না দীর্ঘদিন ধরে, জমিকে ভেরিতে রূপান্তরিত করেছে। একজন মহিলা বললেন যে তাদের যে মিষ্টি জলের যে পুকুরটা পর্যন্ত দখল করে নিয়েছে। এই যে গণরোষ, এই যে ক্ষোভ, এই ক্ষোভ কিন্তু প্রশমিত হবে না। আমার ব্যক্তিগতভাবে বলি, আমি একজন এডিএম জুডিশিয়াল কিংবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টিম গঠন করে যদি এই যে জমিগুলো দখল করেছে বেআইনিভাবে, এগুলো যদি যাদের কাছে নেওয়া, যাদের কাছ থেকে ওরা দখল করেছে জোর করে, তাদের কাছে
সম্পূর্ণ পরিমাণে ফেরত দেওয়া দরকার আছে এবং এটাতে পুলিশ বাহিনী শিক্ষা পাবে যে যদি এইরকমভাবে তারা নিষ্ক্রিয় থাকে কিংবা স্বচ্ছতা না থাকে এবং স্পষ্টভাবে তার ট্রান্সপারেন্সি না থাকে, নির্ভীকভাবে না কাজ করতে পারে, তাহলে কিন্তু এইরকম বিক্ষোভের তারা আটকাতে পারে না। কিন্তু সুময়দা, সতীশবাবু যে কথাটা বললেন, এই বিষয়টা, এই সৎ উদ্যোগ কি এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সম্ভব? দেখুন, শাসকের অনুগামীদের সৃষ্টি করা যে নৈরাজ্য, তার বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ বারবার সামনে উঠে আসে। এটা একদম পৃথিবীতে ইতিহাসের নিয়ম, বারবার এই জিনিসটা রিপিটেড হয়, এটা নতুন কিছু নয়, এই পুনরাবৃত্তি চলছেই। এবার প্রশ্ন হচ্ছে, বামফ্রন্ট আমলের 2007-এর সময়ে সিঙ্গুর নন্দীগ্রামের ক্ষেত্রে যে মানুষের ক্ষোভ, সেই ক্ষোভ ব্যবহার করেছিলেন একটি রাজনৈতিক দল এবং তার ফলে একটা পরিবর্তন 4-5 বছরের মধ্যে এসেছিল। আজকে যে ধরনের ক্ষোভ, সত্যিই তো তৃণমূলের বেশ কিছু অনুগামী, তৃণমূলের মানেই কিন্তু সবাই খারাপ সবাই চোর এমন নয়, কিন্তু তৃণমূলের বেশ কিছু অনুগামী পশ্চিমবঙ্গে যে দুর্নীতি এবং নৈরাজ্যের সৃষ্টি করছেন, সেই অংশের বিরুদ্ধে মানুষের ক্ষোভ খুব স্বাভাবিক। বিরোধী রাজনৈতিক দল যদি সেটা ব্যবহার করতে পারেন, তাদের ভোট বাড়ার সম্ভাবনা আছে, যদি না পারেন তাহলে একই অবস্থা চলবে। খুব সংক্ষেপে, আমার সময় একদম নেই, খুব সংক্ষেপে আমি প্রত্যেকের কাছ থেকে রিয়াকশন নেব। নন্দীগ্রামের প্রসঙ্গেও কিন্তু তুলে দিলেন সৌময়দা। তরুণজ্যোতি, খুব সংক্ষেপে। প্রথমে বললো অভিযোগ নেই, অভিযোগ না থাকার একটা কারণ আছে। দেখো, আমরা থানায় গিয়ে না কমপ্লেন ফাইল করি, কমপ্লেনটাকে এফআইআর হিসাবে ট্রিট করবে কি করবে না সেটা পুলিশ ঠিক করে। সেক্ষেত্রে নাজার থানা সন্দেশখালিতে ক্ষমতা আছে পুলিশ অফিসারদের শেখ শাহজাহান বা তাদের অনুগামীদের বিরুদ্ধে এফআইআর করার, অবভিয়াসলি সেক্ষেত্রে নেই। আর এই দেখো, প্রতিরোধ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, মানুষের পিঠ দেওয়ালে ঠেকলে মানুষ এগুলো করবেই। দুয়ারে শ্রীলঙ্কা যেখানে নয় বা দুয়ারে সন্দেশখালি পথ দেখাবে। সুমনদা, বাংলা নিজের মেয়েকেই চায়। আমি একটা ছোট্ট খবর জানি, যেটা আপনারা হয়তো এতক্ষণে দেখে নিয়েছেন, আমি আমার বক্তব্য শেষ করব। বাংলার মহিলা জেলে 196 জন শিশুর জন্ম হয়েছে। কয়েদিরা কিভাবে, কি পরিস্থিতি, মহিলা কারাগারগুলোর অবধি কি পরিস্থিতি, কোথায় আইন শৃঙ্খলা? 196টা শিশুর জন্ম হয়েছে। আজকে সংবাদ মাধ্যম চারিদিকে হই হই পড়ে গেছে। এই সমাজের কি অবক্ষয়, এই প্রশাসন কেন মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন? ওনার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। খুব ছোট করে। না, আপনাদের কি এরকম কোনো ধারণা হয়েছিল যে এইরকম অত্যাচারের পর সন্দেশখালিতে সাধারণ মানুষ, শাহজাহান যখন সন্দেশখালি থেকে যখন শাহজাহান খালি হয়ে যাবে, তখন মানুষ গিয়ে সন্দেশ খাওয়াবে তৃণমূলের নেতাদের? যা সন্দেশ নিয়ে যাবেন তৃণমূলের নেতারা এলে? গোটা রাজ্যে এরকম হবে। মানুষ যদি ভোট দিতে পারে, মানুষ যদি নিজের মত দেওয়ার সুযোগ পান, তৃণমূল ফুৎকারে উড়ে যায়। সন্দেশখালি থেকে আসলে বিজেপি, কংগ্রেস, সিপিএম খালি হয়ে যাওয়া সকলেরই গাত্র দেওয়া আছে। তরুণজ্যোতি এফআইআর এর কথা বলল, স্বয়ং প্রধানমন্ত্রীর কেন্দ্র বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ছাত্রীর ধর্ষণকাণ্ডে যাদের ছবি এলো, প্রত্যেকে প্রধানমন্ত্রীর সাথে ছবি, স্মৃতি ইরানির সাথে ছবি, জেপি নাড্ডার সাথে ছবি। 2 মাস ধরে এফআইআর নেয়নি, যেহেতু বিজেপির নেতা। মণিপুরে যখন আমাদের মাকে গণধর্ষণ করে নগ্ন করে যখন ঘোরানো হয়েছে, এফআইআর নেওয়ার কথা প্রধানমন্ত্রী দেখুন, মণিপুর বললে সিপিএম এর গায়ে লাগে, বিজেপিকে বললে সিপিএম এর গায়ে লাগে। স্বাভাবিক, এ রাজ্যের বুকে জগাই মাধাই গদাই তিনটেই এক, জগাই মাধাই গদাই এক চলছে বলেই আজকে এই রাজ্যের বুকে শূন্য হয়ে গেছে। ওই জন্য শূন্য হয়ে গেছে। তৃণমূলের সঙ্গে কে গুরুত্ব দেয়? এআইসিসি গুরুত্ব দেয় নাকি? বাড়ির চাকর বাকরের কোনো গুরুত্ব নেই, বাড়ির মালিক এআইসিসি, বাড়ির চাকর বাকর। অবশ্যই রাজনৈতিক চর্চা চলবে, কিন্তু সন্দেশখালির যে পরিস্থিতি, তা যদি অবিলম্বে আয়ত্তে না আসে, কিন্তু পরিস্থিতি আরো অন্য দিকে গড়াতে পারে। অন্তত সন্দেশখালির পরিস্থিতি কিন্তু যথেষ্টই উদ্বেগজনক। পুলিশ মোতায়েন রয়েছে, এলাকা থমথমে। কোন দিকে যায় পরিস্থিতি, নজর থাকবে। আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।